আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। তো এই পবিত্র রমজান মাসে তোমাদের সাথে ফিজিক্সের একটা নতুন লেকচারে নতুন একটা চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ চ্যাপ্টার 4 যেটা তোমাদের আছে সেটার উপরে আজকে আমাদের লেকচারটা হবে। তো সবাই কেমন আছো? আমার কথা ক্লিয়ারলি শুনতে? 17-এ কাজ এবং শক্তি এই দুটা বিষয়টা আলোচনা করব। কাজ এবং শক্তি দুটা বিষয় আলোচনা করব। সবাই একটা কাজ করতে পারো, যদি মানে প্রথমে যদি আমি একটা পেজে তোমরা আজকে কি কি পড়বা যদি সামারি করে দিই, তাহলে তোমাদের জন্য পড়ালেখা করাটা একটু সহজ হবে, এটাই বলে আমার বিশ্বাস। তো চলো সেই জিনিসটা তোমাদের জন্য একটু করি। প্রথম কথা, সবাই একটু লিখে রাখো আমার সাথে সাথে। কাজ বলতে আমরা যেটা আসলে বুঝি, এটা অ্যাকচুয়ালি তুমি একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করবা, মানে ধরো ধাক্কা দিবা, সেখানে বল থাকবে। ধাক্কা দেওয়ার ফলে বস্তু তো চুপচাপ দাঁড়ায় থাকবে না। ধরো তুমি যদি একটা বস্তুকে ধাক্কা দাও, তাহলে সেই বস্তুটা কি করবে? নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, মানে তার একটা কি থাকবে? সরণ থাকবে, তাই না? তুমি যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করবা, তখন সেই বস্তুর একটা কি হবে? সরণ হবে। সো এই বল এবং সরণ এই দুটা তুমি যখন গুণ করবা, সেটাই তোমার আসলে কাজকে মিন করে। তবে এটাকে আরো একটু ব্রডার সেন্সে পড়ার জন্য, একটু ভালো করে পড়ার জন্য এখানে আমি আরেকটা জিনিস তোমাদের শিখাই দিব, সেটা হচ্ছে এফএস কস থিটা। ঠিক আছে? থিটাটা আসলে কি মিন করে? থিটা মিন করে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো এটা আসলে সবসময় দরকার পড়ে না। যদি তোমার এমন হয় যে একটা অবজেক্ট তুমি এভাবে রেখে দিছো, সেই অবজেক্টকে তুমি বল যেদিক প্রয়োগ করছো, খেয়াল করে দেখো, যেদিক বল প্রয়োগ করছো, ধাক্কা দেওয়ার কারণে অবজেক্ট একই দিকে সরে গেছে। ঠিক আছে? মানে তার সরণ এবং বল একই দিকে। খেয়াল করো, এটা কিন্তু একই দিকে। যদি তুমি দেখো যে বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, তাহলে আমাকে একটু সবাই জানাও তো এদের মধ্যবর্তী কোণ কত হবে? একটু বলো তো দেখি। বল দেখো, বল কাজ করতেছে ডানে, আবার সরণও কাজ করতেছে ডানে। তাহলে একটু বলো দেখি সবাই, বলতে পারো কিনা যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এখানে কত? 0 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখানে আমাদের থিটার মানটা কত আসবে? 0 ডিগ্রি আসবে। তার মানে একই দিক মানে সবসময় কি হয়? 0 ডিগ্রি হয়। এজন্য তখন আমি কি করতে পারি? এই কেসের জন্য, একই দিকের যে কেস, সেই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা লিখতে পারি এফ এস কজ 0 ডিগ্রি, যার মান আসবে এফ এস। তার কারণ কজ 0 ডিগ্রির মান অ্যাকচুয়ালি 1। কজ 0 ডিগ্রির মান অ্যাকচুয়ালি 1, এবং এটাকে আমি ক্লাস আকারে লিখতে পারি চাইলে। এবার দেখো, যদি বিপরীত দিকে হয় বা যদি ভিন্ন দিকে কাজ করে, ফর এক্সাম্পল তোমরা আগের লেকচারে কিন্তু ঘর্ষণ বল শিখছো। তো ঘর্ষণ বলের কাহিনীটা কি শিখছিলা? যে একটা বস্তু যে দিকে পথ অতিক্রম করে, ধরো তার সরণ হয়েছে ডান দিক, তো বস্তু যেদিক গতিশীল হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। নিশ্চয়ই সবাই শিখছো এটা। তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে এই ছোট হাতের এফ হচ্ছে ঘর্ষণ বল। বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। এইখানে বলো তো সবাই, মধ্যবর্তী কোণটা কত? আশা করি সবাই বুঝতেছো, 180 ডিগ্রি। তো যখন বিপরীত দিক হবে তখন মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে কৃতকাজের ইকুয়েশনটা দেখো কেমন হবে? এফ এস কজ 180 ডিগ্রি। তাহলে এখানে এফ এস কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে কত আসতেছে বলতো? মাইনাস এফ এস। তাহলে এখানে কাজটা কেমন বলতো? ঋণাত্মক। তাহলে তোমরা বুঝতেছো, একই দিকে যদি কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। একই দিকে যদি কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। ঠিক আছে? ধনাত্মক কাজ। আর যদি বিপরীত দিকে কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি কি কাজ? ঋণাত্মক কাজ। সেই কাজটাকে আমরা বলতেছি ঋণাত্মক কাজ। আচ্ছা, আরেকটা কাজ আমাদের আছে যেটাকে আমরা বলবো শূন্য কাজ। কথাগুলো শুরু একটু পরে, এই জিনিসগুলোই তোমাদের স্লাইডে আছে। আরেকটা কাজ হচ্ছে আমাদের শূন্য কাজ। তো শূন্য কাজ আসলে কখন হবে বলতো? আমরা তো বুঝতেছি যে কাজের ইকুয়েশন হচ্ছে এফ এস কস থিটা। এখন এটাকে শূন্য করার জন্য আমরা কি করতে পারি? এই যে থিটার যে মানটা আছে, এই কস থিটার মানটা আমি শূন্য করে দিতে পারি। যদি কস থিটা শূন্য হয়, তাহলে কিন্তু ডব্লিউ এর মানটা অটোমেটিক্যালি কি হবে? শূন্য হবে। এখন খেয়াল করো, কস থিটা যদি শূন্য হয়, সেটা কখন পসিবল বলতো? কস থিটা তখনই হয় শূন্য যখন থিটার মানটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কজ 90 ডিগ্রি বসায় দেখো ক্যালকুলেটরে, অ্যান্সার 0 আসবে। তাহলে আমরা বলতে পারি শূন্য কাজ কখন পসিবল? যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ ধরো সরণ কাজ করতেছে ডান দিকে আর বল কাজ করতেছে ধরো এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হলো? 90 ডিগ্রি হলো। এই সমস্ত কেজে কাজের মান হবে শূন্য। তাহলে তিনটা কেজ আমাদের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে আমাদের শূন্য কাজ। ঠিক আছে? তো এই জিনিসগুলো সবাই একটু খাতায় আমি যেভাবে লিখছি ছোট্ট করে একটু তুলে ফেলো, একটু পরে আমরা এগুলাই পড়বো। সবাই লিখছো ভাইয়ারা? বলো, সবাই একটু লিখো। 1 নাম্বার এটা লিখবা, দেখো বেশি জিনিসপত্র লিখে নেই, খুবই অল্প জিনিস লিখছি। 2 নাম্বার এটা লিখবা, 3 নাম্বার এটা লিখবা। ঠিক আছে? এখন চলে আসো আমাদের একটু, আমরা স্লাইডে দেখি একটু কি কি জিনিসপত্র আছে। এখানে বল প্রয়োগ করছে, সরণ হয়েছে, তার মানে এখানে কি হয়েছে বলতো? কাজ হয়েছে। এবার দেখো কাজের যে সংজ্ঞাটা, যদি কোনো বস্তুতে তুমি বল প্রয়োগ করো, বল প্রয়োগের ফলে যদি বস্তুতে নির্দিষ্ট দূরত্ব সে যদি অতিক্রম করে, অর্থাৎ যদি সরণ থাকে, তাহলে ওই বল দিয়ে কাজের পরিমাণ হবে বল ও সরণের গুণফল। অর্থাৎ ওরা কি বলতেছে? ওই বল দিয়ে কাজ হবে, দেখো এখানে বল আর এখানে সরণ, ওই বল এবং সরণের গুণফল এফ এস। ঠিক আছে? তো আমরা সূত্র যেটা দেখছিলাম, সূত্রটাই কিন্তু আসলে সংজ্ঞাকারে এখানে লেখা আছে। এবার দেখো কাজের আমরা 3টা ক্লাসিফিকেশন পড়ছিলাম, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ। তো ধনাত্মক কোনটা? যখন বল এবং সরণ একই দিকে কাজ করে।
ঋণাত্মক কোনটা? যখন বল এবং সরণ পরস্পর ভিন্ন দিকে কাজ করে। আর শূন্য কাজ কোনটা? যখন পরস্পর সমকোণে কাজ করে। তো এই তিনটা কেস কিন্তু তোমাদের আমি অলরেডি পড়ায় ফেলছি। আচ্ছা, আর এখানে যে দেখতে পাচ্ছ থিটার কোণ সূক্ষ্মকোণ বলা বা স্থূলকোণ বলা বা সমকোণ বলা, এটা খুবই সহজ কনসেপ্ট। এই কস থিটার যে মানটা, এটা কখন ধনাত্মক বলতো? কস থিটার মান কখন প্লাস হয় বলতো? যখন থিটার মানটা স্থূলকোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে যখন ছোট হয়। এই কস থিটার মানটা কখন নেগেটিভ হয় বলতো? যখন থিটার মানটা 90 থেকে বড়, 90 থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হয়, ছোট অথবা সমান হয়। আর এটার মান শূন্য কখন হয়? যখন থিটার মানটা 90 ডিগ্রি হয়, যখন থিটার মানটা কি হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের কেস। তাহলে খেয়াল করো, আমরা তো জানি যে কস থিটা কখন 0, যখন কস 90 ডিগ্রি। কস থিটা কখন প্লাস হয়? যখন থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হয়। কস থিটার মান কখন নেগেটিভ হয়? যখন থিটার মানটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়। একটা এক্সাম্পল তোমাদের দিই। তুমি যদি ক্যালকুলেটরে এখন চাপো যে কস 120 ডিগ্রি, সবাই ক্যালকুলেটর চেপে দেখো, কস 120 ডিগ্রির মান আসবে -হাফ। খেয়াল করছো? যখনই থিটার মানটা 90 আর 180-র মধ্যে অবস্থান করে, তখন মানটা অটোমেটিক্যালি নেগেটিভ আসে। এই যে নেগেটিভ আসে, বুঝতে পারছো? মানে স্থূলকোণের জন্য নেগেটিভ আসে। তাহলে কস থিটা যখন প্লাস মাইনাস বা 0 হয়, কস থিটার উপর ডিপেন্ড করে কাজের মানটাও কি হয়ে যায় বলতো? কাজের মানটাও প্লাস মাইনাস অথবা 0 হয়। তাহলে এটা মুখস্থ করার কিছু নাই। থিটার মানের উপর ডিপেন্ড করে এই কাজের শূন্য, ধনাত্মক অথবা ঋণাত্মক কাজ তুমি পাবা। সবাই কি এই আলোচনাটা ক্লিয়ারলি বুঝছো কিনা? কস থিটার পার্টটা মনে রাখলে তোমার এই জিনিসটা মনে ইজিলি থাকবে, মুখস্থ করা লাগবে না। সবাই একটু বলো তো বুঝছো কিনা? ওকে, ভেরি গুড। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে একক এবং মাত্রা দুটো জিনিস একটু শিখে নেই। এই দুটো জিনিসই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম বিষয়, কাজের যে মাত্রাটা এককটা আছে, এই কাজের এককটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় আমরা বলে দিতে পারি কাজের একক হচ্ছে জুল। তো এই জুলটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দিয়ে। ঠিক আছে, জুলটাকে প্রকাশ করি হচ্ছে আমরা জে দিয়ে। এটা হচ্ছে কাজের একক। এখন আসো, এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। বলের এককটা আমরা আগের লেকচারে শিখছি নিউটন। দূরত্বের একক বা সরণের একক আমরা আগে শিখছি মিটার। কস থিটার কি কোনো একক হয়? অ্যান্সার হচ্ছে না, একক হয় না। তার কারণ যদি তুমি লেখো যে কস 60 ডিগ্রি, তার মান কত হয় ভাইয়া বলো তো? হাফ। কজ থিটার কিন্তু কোনো একক হয় না, তাহলে কস থিটার কোনো একক লেখা লাগবে না। তাহলে তুমি দেখতে পাচ্ছ কাজের একক দাঁড়াচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। তাহলে এখানে একটা একক আমরা পাইলাম নিউটন মিটার, এখানে একটা একক আমরা পাইলাম হচ্ছে জুল। তার মানে তুমি বুঝতেছো নিউটন মিটার এবং জুল আসলে একই কথা, নাহলে দুটো সেম সেম তো হবে না, তাই না? তাহলে কাজের একক নিউটন মিটার যেই কথা, জুলও সেই কথা। এই জন্য আমরা বলতে পারি যে 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর এখানে ছোট্ট করে একটা দাগ দিছে, এটা হচ্ছে হাইপেন। যখন এককগুলা গুণ আকারে থাকে, তখন নিয়ম হচ্ছে মধ্যে একটা হাইপেন দেওয়া লাগে, মধ্যে একটা হাইপেন দিতে হয়। তাহলে 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। এবার চলে আসো মাত্রা। আমরা যদি ইকুয়েশন লিখি, কাজ সমান হচ্ছে এফএস কস থিটা, তাহলে কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা হবে বলের মাত্রা, মানে এফ এর মাত্রা। আবার সরণ আছে, এখানে সরণের মাত্রা। কস থিটার কি কোনো মাত্রা আছে? কস থিটার মাত্রা আছে? নাই। এই যে যেমন একক নাই, একইভাবে মাত্রা নাই। তাহলে বলের মাত্রাটা আমরা আগের বলের চ্যাপ্টারে শিখছি, সেটা কত ছিল? এমএলটি ইনভার্স 2। আর সরণের মাত্রা কত? দৈর্ঘ্য মানে লেন্থ এল। দুটাকে তুমি যদি গুণ করে দাও কত আসে বলতো? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা কি দাঁড়াইলো? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, এস শূন্য হইলেও ডব্লিউ কাজ 0 হবে, সত্যি কথা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এখন চলে আসো, কাজ শূন্য হওয়ার আরো কিছু প্রকারভেদ আমি তোমাদের একটু এখানে বলে দিই। কাজ শূন্য হবার 3টি শর্ত লিখে রাখতে পারো, 3টি শর্ত। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট আমি যেভাবে বলি খালি আমার কথাগুলো শুনো, এমনি তোমরা বুঝবা। দেখো, কাজের ইকুয়েশন প্রথমে আমরা লিখলাম এফ এস কস থিটা। তাহলে এখানে টার্ম কয়টা আছে? 3টা টার্ম আছে। এফ একটা, এস একটা, থিটা একটা, 3টা টার্ম আছে। 3টা টার্মের জন্য কয়টা শর্ত আসছে? 3টা শর্ত আসছে। তাহলে কাজ যদি শূন্য হতে হয়, তাহলে একটা কেস হতে পারে, একটা কেস হতে পারে যে তোমার বলের মানটাই শূন্য। তাহলে বল যদি শূন্য হয়, কাজের মান কত হবে? শূন্য এস কস থিটা কত হবে? শূন্য হবে। ঠিক আছে। কেস 2 হচ্ছে ধর সরণের মান শূন্য, সরণের মান ধরো শূন্য, তাহলে কাজের মান কি হবে? এফ 0 কস থিটা, শূন্য। আর কেস 3 কি? কেস 3 হচ্ছে তোমার বলের মানও থাকবে, সরণের মানও থাকবে, কেউই শূন্য হবে না, কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ বল এবং সরণ পরস্পর 90 ডিগ্রি থাকবে। তো এই ক্ষেত্রে কাজের মানটা হবে এফ এস কস 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 0। এই হচ্ছে কাজ শূন্য হওয়ার 3টা কেস। ফার্স্ট কেস হচ্ছে যদি বল শূন্য হয়, সেকেন্ড কেস হচ্ছে যদি সরণ শূন্য হয়, 3 নাম্বার কেস হচ্ছে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের কেস। হ্যাঁ, এই জন্য হচ্ছে, হ্যাঁ পুতুল ঠিক বলছো,
কেস 3 এর একটা एग्जांपल দিব। কেস 3 এর একটা एग्जांपल হচ্ছে এরকম যে ধরো একটা বস্তু এভাবে ঘুরতেছে কন্টিনিউয়াসলি। কেস 3 একটা एग्जांपल হচ্ছে এরকম যে ধরো একটা বস্তু এভাবে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো যখন বস্তু ঘুরতে থাকে তখন কেন্দ্রমুখী বল নামে একটা বল কাজ করে, কেন্দ্রমুখী বল। তো সেই কেন্দ্রমুখী বল আর এই বস্তু সরণটা কোন দিক বলতো? স্পর্শক বরাবর। তো সেই কেন্দ্রমুখী বল আর সরণের মধ্যবর্তী কোণের মান হয় 90 ডিগ্রি। এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান হচ্ছে 0 হয়। বুঝছো? এটা হচ্ছে কেস 3 এর একটা एग्जांपल। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে একটা প্রবলেম আছে এখানে, গাণিতিক সমস্যা আছে একটা। তো আমরা এটার মাধ্যমে আসলে একটু আগে যে তিনটা কেস পড়াইছি না তোমাদের, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য কাজ, এই তিনটা কেস আমরা আবার এই ম্যাথের মাধ্যমে তোমাদের দেখাবো। তো প্রথমে প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে পড়ো, একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে আমরা ম্যাথটা সবাই ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, চলো প্রশ্নটা পড়ি। একটা রাস্তায় স্থির কোনো বস্তুকে 5 সেকেন্ড ধরে 10 নিউটন বল সামনের দিক প্রয়োগ করা হলো। তাহলে কত নিউটন বল প্রয়োগ করছে? 10 নিউটন। প্রয়োগ করলে পেছন দিকে 3 নিউটন ঘর্ষণ বল কাজ করে। ছোট হাতের এফ দিয়ে লিখছে, তো ছোট হাতের এফ দিয়ে লিখে রাখি এখানে, ছোট হাতের এফ। 3 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত হয়। বস্তুটি 20 মিটার সামনে এগিয়ে গেলে, তাহলে দেখো বস্তু কতটুকু সামনে আগাইছে? 20 মিটার সামনে আগাইছে। তাহলে আমি লিখে রাখি বস্তুটা কতটুকু সামনে আগাইছে? 20 মিটার। 20 মিটার। তাহলে ক্যাপিটাল এফ বল দ্বারা কৃত কাজ কত? ক্যাপিটাল এফ বলটা কত? 10 নিউটন। তাহলে আমি প্রথমে 1 নাম্বার ম্যাথটা সলভ করব। W1 নাম দিলাম, তাহলে এটা হবে এফ এস cos, cos কত ডিগ্রি লিখবো সবাই একটু বলো তো আমাকে। এই এফ এর সাথে, এই যে ক্যাপিটাল এফ এর সাথে এই এস এর মধ্যবর্তী কোণ কত ভাইরা বলো তো সবাই একটু, সবাই একটু বলো তো। এই বল যেদিকে কাজ করতেছে সরণ কি একই দিকে কাজ করতেছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে বল এবং সরণ যদি একই দিকে কাজ করে এদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো? এফ এস cos 0 ডিগ্রি লিখবো। সবাই কি এটা বুঝছো? ভেরি গুড, সবাই 0 উত্তর দিছো, অনেকে অ্যান্সার করে দিছো, গুড। তাহলে এফ এর মান কত আছে আমাদের? 10, এস এর মান কত আছে? 20, cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে প্লাস 200 জুল। 1 নাম্বার প্রশ্ন শেষ। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করব। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করব। 2 নাম্বার আমাদের কাছে কি চাইছে দেখো তো, ছোট হাতের এফ বল দ্বারা কৃত কাজ কত? তো ছোট হাতের এফটা আসলে কে? ঘর্ষণ বল। তাহলে ভাইরা সবাই একটু খেয়াল করে দেখো, এখানে ঘর্ষণ বল কাজ করতেছে বাম দিকে ছোট হাতের এফ, আর সরণ কাজ করতেছে ডান দিকে এই যে এস। তাহলে আমাকে বলো তো এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ কত বলো তো? এখানে এফ এস cos কত ডিগ্রি লিখবা সবাই একটু বলো? 180 ডিগ্রি লিখবো। ভেরি গুড। এখানে সরণ কাজ করে ডানে, বল কাজ করে বামে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এফ এর মান কত আছে? ছোট হাতের এফ 3, এস এর মান আছে 20, cos 180 ডিগ্রি ক্যালকুলেটরে বসাও, -1। তাহলে অ্যান্সার আসতেছে -60 জুল। অ্যান্সার আসতেছে -60 জুল। তাহলে খেয়াল করে দেখো সবাই, আমরা ধনাত্মক কাজ পড়ছিলাম, সবার আশা করি মনে আছে। তো এটা হচ্ছে ধনাত্মক কাজের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। আমরা ঋণাত্মক কাজ শিখছিলাম, এটা সেই ঋণাত্মক কাজের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এবার আমরা চলো শূন্য কাজটা একটু দেখি, চলো শূন্য কাজটা দেখি। 3 নম্বরে বলছে হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটাই হচ্ছে আসলে শূন্য কাজ। দেখো কিভাবে কাজ করে এটা। অভিকর্ষ বল কোন দিক কাজ করে? উপর, নিচে, ডানে না বাঁয়ে বলো তো সবাই? সবাই আমাকে বলো তো, টিচার ইনবক্সে জানাও। অভিকর্ষ বল যেটা, সেই বলটা কোন দিকে কাজ করে? উপরে, নিচে, ডানে না বাঁয়ে বলো তো দেখি? নিচে। ভেরি গুড। তাহলে চলো চিত্র আঁকি, চলো চিত্র আঁকি। এই একটা বস্তু রাখলাম, বস্তু সরণ কোন দিক? 20 মিটার সামনে, তাই তো? বস্তু সরণ হচ্ছে 20 মিটার সামনে, ধরো এই দিকে হচ্ছে সরণ 20 মিটার। আর অভিকর্ষ বল, অভিকর্ষ বল ধরো নিচের দিকে আছে, ধরো এটা হচ্ছে আমাদের এফ। অভিকর্ষ বলের মানটা আমরা সবাই জানি এমজি। অভিকর্ষ বলের মান আছে, এস এর মানও আছে, কৃত কাজ জানতে চাইছে। তাহলে তোমরা আমাকে আগে অ্যান্সারটা দাও তো দেখি, কয়জন এটা পারো। W3 নাম দিলাম, তাহলে এটা হবে এফ এস cos কত ডিগ্রি বলো তো সবাই? 90 ডিগ্রি। ভেরি গুড। খেয়াল করো, সরণ যেদিক কাজ করে, বল যেদিক কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারবো এফ এস cos 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু যেহেতু 0, তাহলে তোমার অ্যান্সার আসবে 0 জুল। ঠিক আছে? তাহলে অভিকর্ষ বল দ্বারা যে কাজ, একটা এই যে বস্তুর জন্য, এটাও কিন্তু শূন্য কাজের একটা উদাহরণ। এবার 4 নাম্বার লব্ধি বল দ্বারা কাজ। মনে রাখবা, এই লব্ধি মানে আসলে কি বোঝায়? লব্ধি মানে বোঝায় হচ্ছে সবগুলার যোগফল। লব্ধি মানে বোঝায় সবগুলা, তখন যা যা সলভ করছো সবগুলার যোগফল। তাহলে লব্ধি বল দ্বারা কৃত কাজ আসলে কোনটা হবে? লব্ধি বল দ্বারা কৃত কাজ আসলে কোনটা হবে? লব্ধিকে আমরা ইংলিশে লিখি হচ্ছে নেট। নেট। ওই যে রেস্টুরেন্টে খাইতে গেলে অনেক সময় দেখবা যে ধরো তোমার খাবারের বিল হয়েছে 500 টাকা, ধরো সার্ভিস চার্জ হয়েছে ধরো হচ্ছে 50 টাকা, হ্যাঁ 10%, আর ধরো তোমার হচ্ছে ধরো ভ্যাট অ্যাড হয়েছে ধরো 5%, হ্যাঁ। তাহলে দেখবা যে এই ভ্যাট ট্যাক্স মিলায় তোমার হচ্ছে শেষ পেশে একটা নেট বিল দেয়, খাবারের বিল প্লাস সার্ভিস চার্জ প্লাস হচ্ছে ভ্যাট। নেট বিল মানে আসলে কি? সবগুলোর যোগফল। সেম ভাবে এখানে নেট যে কাজ বা লব্ধি যে কাজ চাইছে সেটা কি হবে বলতো? 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ আর 3 নাম্বার কাজ, তিনটার যোগফল। তিনটার যোগফল। তাহলে এখন 1 নাম্বার কাজ আমাদের কোনটা ছিল? +200। 2 নাম্বার ছিল -60। তাহলে এই জিনিসগুলো আমরা লিখবো, একটা হচ্ছে +200, পরটা ছিল -60, 3 নাম্বারটা হচ্ছে আমাদের শূন্য। তিনটা যদি তুমি যোগ করে দাও আমাদের অ্যান্সার আসবে 140 জুল।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। হ্যাঁ, ভেরি গুড, 140 জুল, তোমরা অনেকে ঠিকঠাক অ্যান্সার করছো, গ্রেট। ওকে, খুবই সুন্দর। এবার চলো আমার সামনের দিকে যাই। তাহলে আশা করি এগুলো কঠিন লাগতেছে না, এটা একদমই সহজ প্রশ্ন। এবার আমরা শক্তি নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম বিষয় যে ধরো আমি যদি একটা কাজ করতে চাই, তাহলে কাজ করতে তো শক্তি লাগবে, তাই না? মানুষ দেখবা যে যখন বুড়া বয়স হয়ে যায়, যখন বয়স অনেক বেশি হয়ে যায়, তখন আর কাজ করতে পারে না। তার কারণ কি? কাজ করতে তো শক্তি লাগবে, তার তো শক্তিই নেই, তাই না? তাহলে কাজ করতে গেলে শক্তি লাগে। তাহলে শক্তির ডেফিনেশন আমরা কেমনে দিতে পারি বলতো? যা মানে কাজ করতে যা লাগে সেটাকেই শক্তি বলবো, তাই না? সহজ বাংলায় আমরা বলতে পারি যে কাজ করতে যা দরকার পড়ে তাকে আমরা শক্তি বলবো। বা এইভাবে বলা যায় যে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। কারণ কাজ করতে পারতেছে তার মধ্যে, তার মানে তার মধ্যে কি আছে? শক্তি আছে। তাহলে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলতে পারি? শক্তি বলতে পারি। তাহলে চলো বইয়ের ভাষায় কি বলে? বইয়ের ভাষায় একই কথা বলে যে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। তাহলে আশা করি শক্তির ডেফিনেশনটা আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? এখন এতক্ষণ ধরে আমরা কি বললাম যে তোমার মধ্যে শক্তি আছে মানেই তুমি কি করতে পারবা? কাজ করতে পারবা। তোমার শক্তি যদি শূন্য হয় তাহলে কাজও কত হবে? শূন্য হবে। তার মানে যাহা কাজ তাহাই আসলে কি বলতো? শক্তি। এই জন্য বলা হয় যে কৃতকাজ আসলে হচ্ছে কার সমান? শক্তির সমান, ঠিক আছে? এই জন্য কি বলা হয়? কৃতকাজ আসলে শক্তির সমান, শক্তির সমান কৃতকাজ। এবার একক এবং মাত্রা। তাহলে সবাই তো বুঝতেছো যে এই শক্তি হইতেছে, মনে করো যে বলে না যে যা লাও তাই হচ্ছে কদু, তাহলে এই শক্তি মনে করো হচ্ছে সেই লাউ, আর কৃতকাজ হচ্ছে সেই কদু, মানে দুটো আসলে সেম থিং। তাহলে কাজের যে একক এবং মাত্রা, শক্তির এবং শক্তি একক এবং মাত্রা কি থাকবে? সেমই থাকবে। তাহলে কাজের একক কি শিখছিলাম? জুল। তাহলে শক্তির একক কি থাকবে? জুল থাকবে। কাজের মাত্রা কি শিখছিলাম? ml স্কয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রাও কি থাকবে? ml স্কয়ার টি ইনভার্স 2 থাকবে। তাহলে সবাই কি বুঝছো যে শক্তি বলতে আসলে আমরা কি মিন করি? তুমি কাজ করতে পারতেছো, তোমার কাজ করার সামর্থ্য আছে, তার মানে তোমার মধ্যে কি আছে? শক্তি আছে। সবাইকে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এক কথায় শোনো, এক কথায়, অনেকগুলা কথা বললে তোমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়। এক কথায় শোনো, তোমার মধ্যে যদি আজকে শক্তি না থাকে তুমি কাজ করতে পারবা না, তাই তো? তার মানে কাজ করতেছো তোমার শক্তি দিয়ে। তার মানে আমরা বলতে পারি শক্তি এবং কাজ আসলে সমার্থক, দুটো আসলে সমান সমান। এই জন্য এক কথায় মনে রাখতে পারো, শক্তি সমান হচ্ছে কৃতকাজ, শক্তি সমান হচ্ছে কৃতকাজ। ওকে, মাত্রা থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, এটাই নিয়ম, এই জন্য লিখছি। নেটওয়ার্ক আর ডব্লিউ নেট সেম জিনিস, হ্যাঁ। একটু রিক্যাপ দেখে নাও মামা, তাহলেই হবে। শক্তির প্রতীক, ওই শক্তির প্রতীককে তুমি ই দিয়েও লিখতে পারো, আবার ডব্লিউ দিয়েও লিখতে পারো। কারণ আসলে কাজের প্রতীক আমরা যেমন ডব্লিউ দেই না, শক্তির প্রতীকও ডব্লিউ দেওয়া যায়। তার কারণ কি? কারণ কাজ এবং শক্তি সেম থিং। শক্তিকে আমরা ই দিয়ে লিখতে পারি, এনার্জি থেকে আসছে আর কি। থার্ড ব্র্যাকেট দিতে হবে, মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দিতে হবে। নিয়ম যাতায়াতে ফলো করবো, তাই না? নিয়ম তার ভাঙতে পারবা না। P18 আমরা কি দেখবো? P18 আবার একটা সামারি দেখো। P18 আমরা দেখবো হচ্ছে মূলত যান্ত্রিক শক্তি। তো এই যে আমি ভাইয়া এখন লিখতেছি, আমার লেখাটা খাতায় লিখে নাও, তোমার পড়ালেখা সহজ হয়ে যাবে। যতটুকু লিখতেছি এতটুকু সবাই একটু লেখো। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির দুইটা রূপ থাকবে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। একটু লিখে নাও, দেখবা পড়া সহজ লাগতেছে। গতিশক্তির ইকুয়েশন তোমাদের আজকে যা যা পড়বো সেটা আমি একবারে লিখে দিচ্ছি। গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম বি স্কোয়ার অথবা পি স্কোয়ার বাই 2m। এই ভিটা তো আমরা সবাই জানি, এই ভিটা হচ্ছে আমাদের বেগ, ওই বস্তুর বেগ, বস্তুর বেগ। আর এই পিটা আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভরবেগ। তাহলে গতিশক্তির যেমন দুইটা ইকুয়েশন আছে, একইভাবে বিভব শক্তির দুইটা ইকুয়েশন আমাদের আজকে দরকার পড়বে। আমি একবারে লিখে দিচ্ছি। বিভব শক্তি হচ্ছে আমরা ইপি দিয়ে লিখি। বিভব শক্তির ইকুয়েশন একটা হতে পারে mgh, এই এইচ হচ্ছে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। অথবা সেটা হতে পারে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটা জাস্ট লিখে রাখো স্প্রিং এর জন্য, এটা পরে পড়াবো, জাস্ট লিখে রাখো। এতটুকু হচ্ছে আজকে আমরা আসলে পড়বো এই P18 যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির আরেকটা নাম আছে হচ্ছে স্থিতিশক্তি, বিভব শক্তির আরেকটা নাম হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তির ইকুয়েশন দুইটা আছে, একটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার অথবা পি স্কোয়ার বাই 2m। কিভাবে আসে দেখাবো। বিভব শক্তির ইকুয়েশন একটা আছে mg, আর একটা আছে হাফ কে এক্স স্কোয়ার। স্যাডলি দুইটার একটা ডেরিভেশনও তোমার সিলেবাস আসলে নাই, ঠিক আছে? হ্যাঁ, লেকচার ছোট। এবার একটু দেখো সামনের দিকে, পি তো লিখে দিছি ভাইয়া, ভরবেগ, পি হচ্ছে ভরবেগ। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে আসি, আমরা এই জিনিসগুলো কি কি পড়বো সামারি প্রথমে দিয়ে দিছি আর কি। শক্তির আমাদের রূপ আছে হচ্ছে 9টা। শক্তির রূপ আছে কয়টা? 9টা। এই শক্তির 9টা রূপ এমসিকিউর জন্য মনে রাখবা, কিন্তু এই 9টা রূপ থেকে তোমার কখনোই প্রশ্ন হবে না।
তোমার প্রশ্ন মূলত হবে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বা যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে, যেটা আমরা নেক্সট লেকচারে পড়বো। তো আজকের লেকচারে আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো আর কি। তো যান্ত্রিক শক্তি যে টাইপটা আছে এটা দেখো একদম নাম্বার 1 এ দেওয়া আছে এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যান্ত্রিক শক্তির আমরা কয়টা রূপ বলছি? দুইটা রূপ বলছি। দেখো যান্ত্রিক শক্তির দুইটা রূপ হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তি। তাইলে যান্ত্রিক শক্তির রূপ কয়টা আছে? দুইটা আছে। এবার আসো, শক্তির এতগুলো রূপের মধ্যে সবচেয়ে সাধারণ রূপ হিসেবে যাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি, এই সাধারণ রূপটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে সে সাধারণের মধ্যেও আসলে অসাধারণ, ঠিক আছে? এই জন্য যান্ত্রিক শক্তিকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। এবার দেখো কি বলছে যান্ত্রিক শক্তির সংজ্ঞা। কোন একটা বস্তুর অবস্থান, আকার এবং গতির জন্য বস্তুতে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। এখন এটা মুখস্থ করার কিছু নাই। আমরা গতিশক্তি কি শিখছিলাম বলতো? গতিশক্তি মানে হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে এখানে যে বস্তুর বেগ আছে, এই যে ভি মানে তো আসলে বেগ, এই বেগটা কি আসলে বস্তুর গতিকে বোঝায় না? বেগ কি বোঝায় বলতো? গতিকে বোঝায় অথবা গতিকে নির্দেশ করে। তাহলে বস্তুর গতির জন্য যে শক্তিটা সে পাবে সেটা কি? গতিশক্তি। তাহলে গতির জন্য যে গতিশক্তিটা তুমি পাচ্ছ সেটা আসলে কার অংশ? যান্ত্রিক শক্তির অংশ। এই জন্য যান্ত্রিক শক্তির সংজ্ঞার মধ্যে গতির অংশটা থাকবে, তার কারণ যান্ত্রিক শক্তির দুইটা পার্টের মধ্যে গতিশক্তির একটা পার্ট। আর এখানে অবস্থান আর আকারের জন্য যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি এই বিভব শক্তির জন্য আসে। বস্তুর অবস্থান আকারের জন্য যে পার্টটা দেখতেছো সেটা আসলে বিভব শক্তির জন্য আসে। তাহলে বিভব শক্তির জন্য এই দুটো পয়েন্ট লিখতে হয়, গতিশক্তির জন্য একটা পয়েন্ট লিখতে হয়। এভাবে করে সংজ্ঞাটা শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা আসলে কি আমরা পারবো কিনা? যান্ত্রিক শক্তির ক্ষেত্রে 3টা পয়েন্ট সংজ্ঞায় থাকতেই হবে। একটা হচ্ছে গতি, সেটা কার জন্য আসে? গতিশক্তির জন্য আসে। 2 নাম্বারটা হচ্ছে অবস্থান এবং আকার একসাথে। অবস্থান এবং আকার সেটা কার জন্য আসে? বিভব শক্তির জন্য আসে। সবাই আমাকে একটু জানাও এভাবে আমরা একটু মনে রাখতে পারবো কিনা। আবারও রিপিট করি, যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কেন আসে? একটা বস্তুর গতির জন্য আসে। আমি যদি গতিশীল হয়ে দৌড় দিই তাহলে আমার মধ্যে গতিশক্তি থাকবে। তাহলে গতির জন্য যে গতিশক্তি সেটা অবশ্যই যান্ত্রিক শক্তির একটা অংশ, সেটা কভার হয়ে গেল। বাদ বাকি রইলো আরো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে আকার। এই অবস্থান এবং আকার দুটাই আসলে কার থেকে আসে? বিভব শক্তি থেকে আসে। একটা বস্তু কতটুকু উচ্চতায় আছে সেটা তার অবস্থানকে নির্দেশ করে, তার জন্যই হচ্ছে বিভব শক্তিরা কাজ করে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সংজ্ঞা চাইলে লিখতে পারবো কিনা বলতো? ইনশাল্লাহ আমরা পারবো। গুড। একটু এভাবে বুঝে বুঝে আমাদের একটু মনে রাখতে হবে আর কি। এবার চলো, তাহলে গতিশক্তি আমরা পড়ে ফেলছি অলরেডি। দেখো আমার কথার সাথে মিলে কিনা। গতিশক্তি মূলত গতির কারণে অর্জিত শক্তি। এই যে ফুটবল তুমি ধরো ধাক্কা দিচ্ছ বা কিক করছো, ফুটবলে কিক করলে ফুটবল কি গতিশীল হবে না? এই গতিশীল কেন হইলো? গতিশক্তির কারণে হইলো। অথবা এই গতিশীল হওয়ার কারণে তার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আমরা বলবো গতিশক্তি। এখন এই গতিশক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করছি? এই গতিশক্তি আমরা ক্যালকুলেট করছি হাফ mv স্কয়ার দিয়ে। বস্তুর ভরের সাথে বেগের বেগটাকে স্কয়ার করে দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ই কে দিয়ে কেন লিখলেন? এটাকে মনে রাখো, কিছু বইয়ে বা অনেক জায়গাতে এটা টি দিয়েও লিখতে পারো, মানে এটাকে টি দিয়েও লেখা যায়, ঠিক আছে? তো আমার কাছে আসলে এটা টি দিয়ে না লিখে আমার কাছে ইকেটা বেটার মনে হয়। কেন বেটার মনে হয় বলি, গতিশক্তির ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। গতিশক্তির ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিকের কে এখানে আছে আর এনার্জির ই এখানে আছে, তার মানে ই কে দিয়ে কি বোঝাচ্ছে? কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি বোঝাচ্ছে। টি দিয়ে লিখলেও যে তোমার ভুল বিষয়টা এমন না, যে কোনো একটা তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, এখন আমরা সামনের দিকে আসি। এই কুইজটা আমরা একটু দেখি, সবাই পার্টিসিপেট করি। ময়মনসিংহ বোর্ড 24, সবাই একটু দেখো তো এটা পারো কিনা। বস্তুর ভর অর্ধেক, বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তোমরা আগে নিজের একটু চেষ্টা করো, এরপরে আজকে ভাইয়া তোমাদের একটা নিয়ম দেখাই দিবে, যে নিয়মে তুমি খুবই অল্প সময়ে এমসিকিউ সলভ করতে পারবা, ঠিক আছে? খুবই অল্প সময়ে। এই যে এই টাইপের এমসিকিউ, একটা এত গুণ, একটা আর একটু এত গুণ। আগে নিজের একটু চেষ্টা করো। হ্যাঁ, কাজ এবং শক্তি সমার্থক সমতুল্য রাশি। কৃতকাজ মানে নিজের করা কাজ কিনা একজন প্রশ্ন করছো আর কি। তো বিষয়টা আসলে কৃতকাজ বলতে শুধু নিজের করা কাজ বোঝায় না। কৃতকাজের মধ্যে অনেক অনেক রাশি আছে। আমি জাস্ট তোমাদের জানার জন্য অথবা ইন্টারেস্ট তৈরি করার জন্য কয়েকটা শব্দের কথা বলি। এই শব্দগুলো তোমরা ইন্টারমিডিয়েট ডিটেলসে শিখবা। কৃতকাজের মধ্যে শুনো আমি কি কি বলি। কৃতকাজের মধ্যে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, স্প্রিং বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, তড়িৎ বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, তারপর তোমার চৌম্বক বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, এরপরে তোমার হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, এবং বাইরে থেকে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ ইনক্লুডেড, ঠিক আছে? এই সবগুলো মিলে আসলে কৃতকাজ বোঝায়। তো এইগুলো তোমরা ইন্টারমিডিয়েট উঠলে আরো ডিটেলসে দেখতে পারবা, সমস্যা নেই।